দেশের বাড়ি পিরোজপুর যেতে ঈদের দিন স্ত্রী ও 4 বছরের মেয়েকে নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছিলেন পোশাক শ্রমিক বেলাল। টার্মিনালে পাশাপাশি বেঁধে রাখা দুটি লঞ্চের মাঝে আরেকটি লঞ্চ ঢোকার চেষ্টা করলে এমভি তাশরিফ 4 লঞ্চের রশি ছিঁড়ে যায়। তীব্র গতিতে লঞ্চটি আঘাত করে যাত্রীদের। মারা যান বেলাল, তার স্ত্রী, সন্তান সহ মোট 5 জন। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে বিআইডব্লিউটিএ। মামলায় গ্রেপ্তার হয়েছে 2 লঞ্চের মাস্টার ও ম্যানেজার সহ 5 জন। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত সকাল 9টার বেড়ে দেখেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস সুবা। শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় 7 জেলায় 13 মৃত্যু। ঢাকা মেডিকেলে ভর্তি, বাইক দুর্ঘটনায় আহত 30 জন। পরিবার পরিজন নিয়ে রাজধানীবাসীর ঈদ উদযাপন। সিনেমা হল, পার্ক ও বিনোদন কেন্দ্রে ভিড়। তৃণমূলের বিরোধ মেটাতে জেলায় জেলায় সফর করবেন আওয়ামী লীগের নেতারা। জনসমর্থন বাড়ানো, কূটনৈতিক তৎপরতায় জোর বিএনপির। শুনছিলেন প্রধান শিরোনামের পর এবার বিস্তারিত। সদরঘাট লঞ্চ টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি লঞ্চে তৃতীয় লঞ্চের ধাক্কায় প্রাণ গেল 5 জনের। আহত হয়েছে 2 জন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের 3 জন একই পরিবারের। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে বিআইডব্লিউটিএ। গ্রেপ্তার হয়েছে 2 লঞ্চের মাস্টার ও ম্যানেজার সহ 5 জন। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ। দুপুর 2:55 সদরঘাট লঞ্চ টার্মিনালে দাঁড়ানো ছিল এমভি তাশরিফ 4 ও পুবালি 1 নামের দুটি লঞ্চ। এর মধ্য দিয়ে প্রবেশের চেষ্টা করে এমভি ফারহান নামের আরেকটি লঞ্চ। 2 লঞ্চের মাঝখানে ঢুকে যাওয়ার কারণে প্রচণ্ড চাপে নোঙরের রশি ছিঁড়ে যায় তাশরিফ লঞ্চটির। কয়েকটা লোক পড়ে রয়েছে, একটা বাচ্চা সহকারে, একটা মহিলা, একটা পুরুষ, আরেকটা লোক আহত হয়েছে। তারে আবার সাইডে নিয়ে গেছে, পানি ঢালা হইতেছে তার মাথায়। মিটফুট নেওয়ার পরে উনি ডেট হয়ে গেছে। মোট 5 জন হয়েছে, 5 জনই মারা গেছে। রেশারেশির কথা স্বীকার করেন 2 লঞ্চের মাস্টার। দোষারোপ করেন একে অপরের। ওরা তো ছিল ওই লঞ্চের ওই পাশে, তারা চালাই রেখে বাই দিয়া, যার জন্য বাই দিয়ে চালানে তাদের বামের আলাতের প্রেশার পড়ছে। জায়গা দিমু তো একটা লঞ্চের জায়গায় 3টা লঞ্চ ঢুকছে ওদিকে, ওখানে তো জায়গা নাই। ওনারা তো চালায় মনে করেন ফুটছে, ঢুকে আলাদগুলো ছিঁড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। যে 2টা লঞ্চের মাঝখান দিয়ে আরেকটা লঞ্চ আসার চেষ্টা করতেছিল, ধাক্কায় এমভি তাশরিফ 4-এর রশিটা ছিঁড়ে যায় এবং ওই যে সিঁড়িটা দিয়ে ওঠানামা করে যাত্রীরা যারা ওঠানামা করে এইটাও সরে যায়। সাথে সাথে তারা 4-5 জন ওখানে পড়ে যায়। ভিকটিমদেরকে আমরা যত দ্রুত সম্ভব আমরা মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করি। ঘটনা তদন্তে কমিটি করেছে বিআইডব্লিউটিএ। নিহত পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস তাদের। একটি লঞ্চ সেখানে ভিড়ানোর জন্য আসার সময় অন্য একটি লঞ্চের দড়ি ছিঁড়ে এই ঘটনাটা ঘটেছে। তদন্ত কমিটি করেছি আমরা, ওই 2টি লঞ্চের আমরা জব্দ করেছি, তাদের টাইম টেবিল বাতিল করেছি। এই ঘটনায় ফারহান 6 এবং তাশরিফ 4-এর রুট পারমিট বাতিল করা হয়েছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দিন অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আর বাড়ি যাওয়া হলো না বেলালের। ভিড় এড়িয়ে ঈদযাত্রার উদ্দেশ্য থাকলেও লঞ্চ দুর্ঘটনায় স্ত্রী আর কন্যা সহ প্রাণ হারালেন তিনি। অন্যদিকে একই ঘটনায় মারা গেছে একজন পাঠাও চালক ও রুটি বিক্রেতাও। বেলাল ও তার স্ত্রী মুক্তা দুজনেই একসময় ছিলেন পোশাক শ্রমিক। অন্তঃসত্ত্বা হওয়ার পর মুক্তা চাকরি ছেড়ে দেন। ঈদের আগের ভোগান্তি থেকে বাঁচতে ঈদের দিনেই পিরোজপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। কে জানতো এই যাত্রাই হবে জীবনের শেষ যাত্রা। বৃহস্পতিবার সদরঘাটের লঞ্চ দুর্ঘটনার জীবন দিতে হলো বেলাল, মুক্তা ও তাদের 4 বছরের কন্যা সন্তানকে। প্রেগনেন্ট থাকার কারণে যানজট থেকে এড়ানোর জন্য ঈদের দিন সকালবেলা রওনা করছে, যাতে করে যে রিল্যাক্স মোড়ে যাইতে পারে, যাতে যানজট না থাকে, যেহেতু প্রেগনেন্ট। 4টার দিকে খবর পেলাম, পুলিশ থেকে ফোন দিয়েছে যে অবস্থা। আসে তো মর্গে দেখলাম, লাশ দেখলাম। আমার হইলে মামাতো বোন, বোনের স্বামী আর মেয়ে। পাঠাও চালক রিপন হাওলাদার ঈদের আগের কয়েকদিন বাড়তি টাকা উপার্জন করতে থেকে গিয়েছিলেন ঢাকায়। তাই ঈদের দিন উপার্জন করা টাকা নিয়ে পরিবারের সাথে ঈদ করতে বরিশাল রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ঈদ আর করা হলো না। একইভাবে প্রাণ গেল রুটি বিক্রেতা রবিউলের।
আজকে বাড়ি যাইতেছে এই কারণে দুই দিন একটু টিপটুপ মারছে, দুইটা পয়সাপাতি পাইছে, দুইটা ছোট ছোট বাচ্চা আছে, দেশের বাড়ি ফ্যামিলি দেশের বাড়ি থাকে। সদরঘাটের 2 লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাশরিফ 4 লঞ্চের রশি ছিঁড়ে গেলে এই 5 জনের মৃত্যু হয়। মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দিন 7 জেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন 13 জন। এর মধ্যে পঞ্চগড়েই মারা গেছেন 4 জন। পুলিশ জানায় বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জের নতুন বন্দর এলাকায় 2 মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় 2 মোটরসাইকেলে থাকা 6 জনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। পরে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। অপর 4 জনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। সেখানে রাত 10টার দিকে আরও 2 জন মারা যান। এদিকে নেত্রকোনার কলমাকান্দার নাজিরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে 3 জন নিহত হয়। নরসিংদীতে বাস চাপায় মোটরসাইকেলে 2 আরোহীর মৃত্যু হয়েছে। যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয় 3 জনের। এছাড়া রাজধানীর গুলশানেও সড়ক দুর্ঘটনায় ইউনাইটেড হাসপাতালের এক কর্মচারী নিহত হয়েছেন। ঈদের দিন বাইক দুর্ঘটনায় ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন 30 জন। মোটরসাইকেল চলাচলে ঝুঁকি নিয়ে আরও জানাতে ঢাকা মেডিকেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ, বিভিন্ন জায়গায় মোটরসাইকেলের দুর্ঘটনায় আহত নিহতর খবর পাওয়া যাচ্ছে। ঢাকা মেডিকেলে কি পরিমাণ হতাহত রয়েছে এবং তাদের কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন, ঈদের আগের দিন রাত 12টা থেকে শুরু করে গতকালকে মানে ঈদের দিন রাত 9:30 পর্যন্ত সব মিলে 172 জন মোটরসাইকেল আরোহী তারা দুর্ঘটনার শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে 30 জনকে ভর্তি রাখা হয়েছে, যাদের প্রায় সকলের অবস্থায় আশঙ্কাজনক। এটি হচ্ছে ঢাকা মেডিকেলের তথ্য। আর পঙ্গু হাসপাতাল যেটি রয়েছে সেখানেও শতাধিক মোটরসাইকেল আরোহী যারা অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হাসপাতালে আসলে চিকিৎসা নিচ্ছেন এবং তারা প্রায় সকলেই ঝুঁকিপূর্ণই বলা যায়। এক্ষেত্রে হচ্ছে যারাই এখানে মোটরসাইকেল আরোহী হিসেবে বা দুর্ঘটনায় কবলিত হয়ে এই সকল হাসপাতালে এসেছেন তাদের স্বজনরা যেটি বলছেন যে তাদের অধিকাংশই কিন্তু রেগুলার মোটরসাইকেল চালক না। তার মানে হচ্ছে যে ঈদের দিন রাস্তা ফাঁকা থাকবে সেটিকে মাথায় রেখে যারা অল্প অল্প বাইক চালাতে পারতেন তারাও আসলে মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন। এবং এর চেয়ে বড় কথাটি হচ্ছে অনেকেই 2 জন 3 জন করে বাইকে উঠেছেন এবং তার সঙ্গে একজন আরেকজনের সঙ্গে পাল্লাপাল্লি করতে গিয়েও দুর্ঘটনায় কবলিত হয়েছেন। ঈদের 3 থেকে 4 দিন আগ থেকে আমরা দেখতে শুরু করেছিলাম যে হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলেই বলছেন যে মোটরসাইকেলের দুর্ঘটনা প্রত্যেকবারই বেশি হয়, যার ফলে এবার যাতে সেটি দুর্ঘটনা কম হয় সেজন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশনাগুলো খুব বেশি আসলে পালন করা হয়নি। ডিএমপির পক্ষ থেকে আমরা দেখেছিলাম যে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছিল যাতে মোটরসাইকেল খুব দ্রুত গতিতে চলাচল করতে না পারে, কিন্তু তারপরেও সেই ব্যারিকেড পার হয়ে তারা আবার খুব দ্রুত গতিতে চলাচল করছে, যার ফলে এই দুর্ঘটনাগুলো আসলে ঘটছে। এবং এখন পর্যন্ত যারা ঢাকা মেডিকেল পঙ্গু হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে আসলে ভর্তি রয়েছেন তাদের সকলের অবস্থায় মোটামুটি বলা যায় যে আশঙ্কাজনক রয়েছে। মোটরবাইক দুর্ঘটনায় হতাহতদের খবর জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ রায়হান। স্বজন ও বন্ধুদের নিয়ে একটু খোলা জায়গায় ঘোরাঘুরিতে ঢাকার হাতিরঝিল এখন যেন এক বিশেষ উৎসব উদযাপনের ক্ষেত্র। তাই তো ঈদের সময় সেখানে বহু মানুষের আনাগোনা। দল বেঁধে আড্ডা, হাঁটাহাঁটি আর ছবি তুলে উৎসবে মাতেন রাজধানীবাসী। ইটকাঠের উঁচু দেয়াল আর যান্ত্রিকতার রাজধানী ঢাকায় বিনোদন কেন্দ্রের যেমন বড্ড অভাব, তেমনি ব্যস্ততার কারণে প্রাণ প্রকৃতির কাছে ঘুরতে যাওয়ার ফুরসতও খুব একটা মেলে না রাজধানীবাসীর। তাই তো কোনো উপলক্ষ পেলেই তারা ছুটে আসেন জল সবুজে ঘেরা হাতিরঝিলে। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে তাই হাতিরঝিলে মুখরিত বিনোদন প্রেমীদের পদচারণায়। শুধু রাজধানীবাসী নয়, আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও জনপ্রিয় এই স্থানটিতে ঘুরতে এসেছেন অনেকেই। ঈদ উল ফিতরের জন্য মা বাবা, চাচা চাচি সবার সাথে বের হয়েছি একটু ঘোরার জন্য। এরকম ফাঁকা আসলে আর পাবো না, এই জন্য পরিবার নিয়ে বের হওয়া। সময় গড়ার সাথে সাথে বাড়তে থাকে জনসমাগম, এক সময় যা উপচে পড়া ভিড়ে পরিণত হয়। ঈদ আনন্দ করতে আসা এসব মানুষের কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ প্রিয়জনকে নিয়ে, আবার বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসা মানুষের সংখ্যাও কম নয়। স্মৃতির পাতায় কেউ তুলে রেখেছেন ছবি, কেউ বা মেতেছেন আড্ডায়।
ঘোরার জন্য, কারণ যে অন্যদিন তো আর রাস্তাঘাট ফাঁকা থাকে না, যার জন্য বাসা থেকে বের হতে পারি না। আজকে ঈদের দিন, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলাম। ঈদের সময় তো রাস্তাঘাট অনেকটা ফাঁকা। ঢাকা শহরের বুকে আমি মনে করি ঈদের দিনগুলোতে মানে ছুটির দিনগুলোতে 1 উইকের মতো ভালোই ফাঁকা থাকে, ঘুরতে ভালোই লাগে। হাতির ঝিলে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলের বিরোধ নিরসনে বিভাগীয় মত বিনিময় সভা শেষে জেলায় জেলায় সফর শুরু করবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগের পরাজিত প্রার্থীদের যে বিরোধ চলছে তা বেশিরভাগ ক্ষেত্রেই দলকে বিভক্ত করছে। এই বিবেচনায় দেশব্যাপী বিরোধ নিষ্পত্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। কৌশলগত কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে নেতাকর্মীদের উৎসাহ দেওয়া হয়েছিল। তবে এর পরিপ্রেক্ষিতে দলে কি প্রভাব পড়তে পারে সে বিষয়ে ধারণা ছিল না আওয়ামী লীগের শীর্ষ নেতাদের। বিএনপি বা জামায়াত জোট এরা তো আসলে কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। যে ৬২টি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নৌকার প্রার্থীকে পরাজিত করেছিল, সেসব আসনে দলের বিরোধ আরও স্পষ্ট হয়ে উঠছে। যত দিন যাচ্ছে ততই বাড়ছে অন্তর্কোন্দল। নির্বাচনের পরপরই দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংঘাত এড়াতে সংশ্লিষ্টদের বার্তা দেন, কিন্তু থেমে থাকেনি সংঘাত। এ পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। গণভবনে সবাইকে ডেকে নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেই সবাইকে বলে দিয়েছেন স্বতন্ত্র বাস করেছে তার জায়গাতে সে কাজ করবে, এবং যারা আওয়ামী লীগ, সে যে স্বতন্ত্র সে আওয়ামী লীগে পারে না, সেই ক্ষেত্রে যাতে কোনো সংঘাত না হয়। সবাইকে সাথে নিয়ে এমপি সংসদ সদস্যের এই পদটি চালাতে হবে। তার মাথা গরম হলে চলবে না, অথবা তাকে যে নৌকার মানুষদেরকে, কর্মীদেরকে, নেতা কর্মীদেরকে যদি প্রতিপক্ষ মনে করে, তাহলে এটা কোনোভাবেই সুখকর হবে না কারোর জন্যই। নেতারা বলছেন, বিভাগীয় মতবিনিময় সভা শেষে গুরুত্ব অনুযায়ী এলাকা নির্দিষ্ট করে স্থানীয় নেতাদের সঙ্গে বসবেন কেন্দ্রীয় নেতারা। দল শিগগিরই চূড়ান্ত করবে এই কর্মসূচি। পার্টি থেকে ডাইরেক্ট নির্দেশনা দেওয়া হয়েছে, এই ব্যাপারে যারা সংঘাতে জড়িত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। কিছু কিছু জায়গায় যে সমস্যা মুখোমুখি হচ্ছে না তা নয়, সমস্যার মুখোমুখি হচ্ছি। আর স্বতন্ত্র প্রার্থী যারা হয়েছেন তারা যদি বিদ্বেষী হয়ে যায়, নৌকা বিদ্বেষী হয়ে যায়, সেই নৌকা বিদ্বেষী হওয়াটাকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের চাওয়া, অনাকাঙ্ক্ষিত বিরোধের কারণে উপজেলা নির্বাচনে দল যেন ক্ষতিগ্রস্ত না হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতীতের ভুলে শিক্ষা নিয়ে এবার রাজনৈতিক কৌশল ঠিক করছে বিএনপি। ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে এরই মধ্যে একাধিক বৈঠকও করেছেন কেন্দ্রীয় নেতারা। এতে জনসমর্থন তৈরির পাশাপাশি প্রাধান্য পাচ্ছে কূটনৈতিক তৎপরতা। এ বছরের মাঝামাঝি থেকে মাঠে নামার চিন্তা তাদের। জাতীয় নির্বাচন সামনে রেখে 2022-এর আগস্টে টানা কর্মসূচিতে যায় বিএনপি। বিক্ষোভ, মানববন্ধন দিয়ে শুরু করে বিভাগীয় সমাবেশ ও রোডমার্চে যায় তারা। ভোটের আগের 2 মাসে কখনো হরতাল, কখনো অবরোধ, আবার কখনো হরতাল অবরোধ দুটোই ডাকে দলটি। তারপরও মেলেনি কাঙ্ক্ষিত ফল। 2014-18 নির্বাচনের পর 24-এ এসে কিছুটা আশার সঞ্চার হলেও হুট করে কেন হোঁচট খেল সেই ধারাবাহিক আন্দোলন, এ প্রশ্নে কোনো কুলকিনারা পাচ্ছে না দলটির নেতারা। ভোটের 3 মাস পরও ঠিক হয়নি পরবর্তী কর্মকৌশল। দলটির কেন্দ্রীয় কয়েকজন নেতার মত, অতীতের মতো এবারও নির্বাচন ইস্যুতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি। আমরা যে লক্ষ্য নিয়ে আগোচ্ছিলাম সেটা তো লক্ষ্য তো পূরণ হয়নি। যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। যদি যুক্তরাষ্ট্র, জাতিসংঘ তাদের সুপারভিশনে একটা ইলেকশন হতো, বিএনপি অবশ্যই ক্ষমতায় যেত। কি কর্মসূচির মধ্য দিয়ে আমরা এগিয়েছি এবং তার সাফল্য কতটুকু, ভবিষ্যতে আমাদের কিভাবে এগুতে হবে, এই জিনিসগুলো কিন্তু আলোচনায় আসতে হবে।
আরেকটি অংশের দাবি, ব্যাপক জনপ্রিয়তা থাকার পরও দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে সফল হয়নি বিএনপি। এখন সব দিক বিবেচনা করে নেওয়া হবে আগামীর পরিকল্পনা। একটা মানুষ কাজ করতে গেলে ভুল ত্রুটি থাকতেই পারে। আমরা পর্যালোচনাগুলো করছি, পর্যালোচনাগুলো করেই আমাদের পরবর্তী পদক্ষেপগুলো আমরা নেব। শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বুঝিয়ে দিতে চাই আমরা যে অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে ধরে কোনোদিন তাদের এই ক্ষমতাকে তারা চিরস্থায়ী করতে পারবে না। এছাড়া আন্দোলন সফল করতে এবার শুরু থেকেই সমমনা দলগুলোকে পাশে রাখতে চায় বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বর্ণের দাম নির্ধারণে শুভঙ্করের ফাঁকির আশ্রয় নিচ্ছে জুয়েলার্স সমিতি বাজুস। বৈধ পথে আমদানি না হলেও দামের হিসাবে অগ্রিম আয়কর যুক্ত করেছে সংগঠনটি। এদিকে একই বাজার থেকে কিনলেও ভারত ও বাংলাদেশের স্বর্ণের দামে আকাশ পাতাল ফারাক। স্বর্ণের দামে নৈরাজ্য খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে সোমবার দেশের বাজারেও স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করে জুয়েলারি সমিতি বাজুস। প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় 1,17,573 টাকা। একই সময় ভারতেও বেড়েছে স্বর্ণের দাম। ইকোনমিক টাইমস পত্রিকার খবর, মঙ্গলবার ভারতে 1 গ্রাম স্বর্ণের দাম 6,748 রুপি। স্বর্ণের হিসাব ভরিতে ও দামের হিসাব টাকায় রূপান্তর করলে এক ভরির দাম হয় 1,03,514 টাকা। অর্থাৎ দুই দেশের দামের পার্থক্য প্রায় 14,000 টাকা। অথচ ভারতে স্বর্ণ আমদানিতে শুল্ক 15% আর বাংলাদেশে ভরিতে মাত্র 4,000 টাকা। কেন এত পার্থক্য, প্রশ্ন ছিল বাজুসের দাম নির্ধারণ কমিটির চেয়ারম্যানের কাছে। যেহেতু আমরা লোকাল সোর্স থেকে গোল্ড পাই না, এটা একটা সমস্যা। সেলিং পদ্ধতিটা যদি আমরা আস্তে আস্তে পরিবর্তন করতে পারি, তাহলে আপনার ওই দেখবেন আন্তর্জাতিক বাজারে যে গোল্ডের দাম নির্ধারিত হয়, আমাদের দেশে একই পদ্ধতিতে দাম নির্ধারিত হবে। জুয়েলারি সমিতির হিসাবে সোমবার আন্তর্জাতিক বাজারে 22 ক্যারেট প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল $2,334। স্বর্ণের হিসাব ভরিতে ও দামের হিসাব টাকায় রূপান্তর করলে এক ভরির দাম হয় 96,883 টাকা। এর সাথে আমদানি পর্যায়ের 5% অগ্রিম আয়কর, ভরিতে 4,000 টাকা শুল্ক ও 5,186 টাকা ভ্যাট যুক্ত করে বাজুস। করসহ দাম দাঁড়ায় 1,10,913 টাকা। সাথে ব্যবসার মুনাফা আরও 6,660 টাকা। মোট 1,17,573 টাকা। দেশে বৈধ পথে কোনো স্বর্ণ আমদানি হয় না, তাই অগ্রিম আয়কর দেওয়ার প্রশ্নও নেই। তারপরও দামের হিসাবে কর যুক্ত করে বাজুস। আমাদের দেশে ইম্পোর্ট এখন তো নাই। এখন বিষয়টা হয়ে গেছে যে আমরা বাইরের থেকে যে গোল্ডটা পাই, ধরেন 4,000 টাকা ট্যাক্স দিয়ে গোল্ড নিয়ে আসতেছে এয়ারপোর্ট থেকে একটা বার, জি সেখানে ইনক্লুড করেছি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ডিলার আইগোল্ডের ওয়েবসাইটে মঙ্গলবার প্রতি ট্রাই আউন্স 22 ক্যারেট স্বর্ণের দাম দেখাচ্ছে 7,940 দিরহাম। স্বর্ণের হিসাব ভরিতে ও দামের হিসাব টাকায় রূপান্তর করলে এক ভরির দাম হয় 88,753 টাকা। বাজুসের দেখানো আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে যার পার্থক্য প্রায় 8,000 টাকা। অথচ এই দাম ভারতের শুল্কসহ দামের সমান। অর্থাৎ স্বর্ণের দাম নির্ধারণে নিজেদের স্বার্থই দেখছে বাজুস। সরকারকে তো একটা বেসিস ফর কস্টিং দিতে হবে। অর্থাৎ আমি যে 1,17,000 টাকা প্রতি ভরি নিচ্ছি, সেটার কম্পোনেন্টসগুলো কী কী? বাজুস নেতাদের দাবি, সরকারি সহযোগিতা পেলে স্বর্ণ বেচা কেনায় আরও স্বচ্ছতা আসবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের আরও 3 সদস্য আটক হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রুমা সদরের ইডেন ও লাইরুরিপ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন তালওয়াং বম, ভান ওয়ান থাং বম ও লাল থাং বম। শুক্রবার তাদের আদালতে তোলা হবে। এ নিয়ে গত 6 দিনের অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের প্রধান সমন্বয়ক চেউসিম বম সহ 58 জন আটক হলো। গত 2 এপ্রিল রুমার সোনালী ব্যাংকে ঢুকে অস্ত্র লুট করে কেএনএফ, অপহরণ করে ব্যাংক ম্যানেজারকে। পরদিন থানচির সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে হামলা করে 17.5 লাখ টাকা লুটে নেয় সন্ত্রাসীরা। চাঁপাইনবাবগঞ্জের জিয়াউল হকের নাম ছড়িয়ে গেছে দেশের আনাচে কানাচে। যুগের পর যুগ দই ক্ষীর বিক্রির আয়ে পাঠাগার আর গরিব শিক্ষার্থীদের পড়ালেখার খরচ দিয়েছেন। পেয়েছেন রাষ্ট্রের সম্মানজনক 21 পদক। যদিও একটুও বদলায়নি তার জীবন, আগের মতোই হাট বাজারে ফেরি করছেন দই। পুরস্কারের বেশিরভাগ টাকাই খরচ করেছেন সমাজসেবায়। এখন তার অপেক্ষায় স্থায়ী পাঠাগারের স্বপ্ন বাস্তবায়নের। 91 বছর বয়সেও নেই তার অবসর। প্রতিদিনই দই ফেরি করতে বেরিয়ে পড়েন জিয়াউল হক। চাঁপাইনবাবগঞ্জের 5টি উপজেলার পাশাপাশি রাজশাহী ও নওগাঁয়ও নিয়মিত দই বিক্রি করতে যান তিনি।
এই ব্যবসায় করব, আর এই ব্যবসা থেকে যেটা ইনকাম হবে গরিব দুঃখী এই মানুষের নিরন্ন মানুষের মুখে একটু হাসি ফুটাবো, আর শিক্ষার জগতে আলোয় আলোকিত করে তুলব। টাকার অভাবে ষষ্ঠ শ্রেণীতে বন্ধ হয়ে যায় নিজের লেখাপড়া। পারিবারিক পেশা দই বিক্রির কাজে নামতে হয়, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা বন্ধ হলেও থামেনি তার জানাত তৃষ্ণা। সেই সাথে অভাবে যাতে কারো লেখাপড়া বন্ধ না হয় সেজন্য পাশে দাঁড়ান গরিব শিক্ষার্থীদের। জিয়াউল আঙ্কেল হচ্ছে একজন সাদা মনের মানুষ, দই বিক্রি করা পাশাপাশি মানুষের সেবায় নিয়োজিত থাকে। 21 পদক তো সবাই পায় না, টাকা পয়সা অনেকের আছে। আমাদের জেলায় অনেক টাকা পয়সা হলো, কোটি কোটি টাকার মানুষ আছে, কিন্তু তারা এসবের সাথে সম্পৃক্ত হতে পারেনি। মুর্শিভুজা গ্রামে নিজের বাড়ির সঙ্গে গড়ে তোলা 150 বর্গফুটের পাঠাগারটির জন্য একটি স্থায়ী ভবনের স্বপ্ন জিয়াউল হকের। প্রধানমন্ত্রীর কাছ থেকে 21 পদক গ্রহণের সময় সেই অনুরোধই জানিয়েছেন তিনি। শুরু হয়েছে জমি অধিগ্রহণ প্রক্রিয়াও। জিয়াউল হক পাঠাগার হাজারো মানুষের জীবনে ছড়িয়ে দেবে আলোর রশ্মি। জীবন সায়ান্নে একটাই চাওয়া এই সমাজসেবকের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।